টের পান না? এমন করে শ্বাস টানছি দেখতে পান না? ভাবেন কেন? আপনার কি? যার হয় সেই পথে। বোঝা গেল পিসের মেজাজটা খিটখিটে। সেরে যাবে, ভালো মতো চিকিৎসা হলেই সেরে যাবে। সারবে, আম কাঠের তলে গেলে সারবে। চিকিৎসার কিছু আর বাকি আছে মশাই? ডাক্তার কবরেজে জল পড়া কিচ্ছুটি বাদ যায়নি ক। আর 4 বছর ডাঙায় তোলা মাছের মতন খাবি খাচ্ছি, কোনো ব্যাটা সারাতে পারলে না আর ছেড়ে যাবে। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা আত্মহত্যার অধিকার। এর আগে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি আপনারা আমাদের চ্যানেলে শুনেছেন। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্প পাঠে সমৃদ্ধি, আর্ট ওয়ার্কে রূপ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন আজকের গল্প আত্মহত্যার অধিকার। বর্ষাকালে ভয়ানক কষ্ট হয়। ঘরের চালটা একেবারে ঝাঁঝরা হয়ে গেছে। কিছু নারকেল আর তালপাতা মানসম্ভ্রম বজায় রেখে কুড়িয়ে সংগ্রহ করা গিয়েছিল। চালের ওপর সেগুলো বিছিয়ে দিয়ে কোনো লাভ হয়নি। বৃষ্টি নামলে ঘরের মধ্যে সর্বত্র জল পড়ে। বিছানাটা গুটিয়ে ফেলতে হয়, ভাঙা বাক্স প্যাকট্রা কটা এकोने টেনে আনতে হয়। জামা কাপড়গুলো দড়ি থেকে টেনে নামিয়ে পুটলি করে কোথায় রাখলে যে ভিজবে কম তা নিয়ে মাথা ঘামাতে হয়। বড় ছেলেটার কাঁচা ঘুম ভেঙে কাঁদতে আরম্ভ করে। আদর করে তার কান্না থামানো যায়, ধমক দিলে কান্না বাড়ে। মেয়েটা বড় হয়েছে, কাঁদে না, কিন্তু ওদিকের দেওয়ালে ঠেস দিয়ে বসে এমন করে তাকিয়ে থাকে যে নীলমণির ইচ্ছা হয় চড় মেরে ওকেও সে কাঁদিয়ে দেয়। এতক্ষণ ঘুমানোর পর 1 ঘন্টা জেগে বসে থাকতে হলো বলে ও কি চাও? আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। ঘরের চাল 7 বছর মেরামত হয়নি। ঘরের মধ্যে জল পড়াটা নীলমণির এমন কি অপরাধ যে মেয়েটা ওকে ওরকম ভাবে নিঃশব্দে গঞ্জনা দেবে? ছোট ছেলেটাকে বুকের মধ্যে লুকিয়ে নিভা একবার এধার একবার ওধার করে বেড়াচ্ছিল। হঠাৎ সে বলে উঠল, ওগো ছাতাটা একবার ধরো, একেবারে ভিজে গেল যে। লক্ষ্মীটি ধরো একবার ছাতাটা খুলে, ওরও কি শেষে নিউমোনিয়া হবে? বলে হবে, বাঁচবে। বালাই ষাট। শ্যামা, তুই তো ধরতে পারিস ছাতাটা একটু নাকি? শ্যামা নীরবে ভাঙা ছাতাটা নিভার মাথার উপর ধরল। ছাতাটা মেলার বাতাসে প্রদীপের শিখাটা কিছুটা কেঁপে উঠল। প্রদীপে তেল পড়ছে, অপচয়, কিন্তু উপায় নেই। চাল ভেদ করা বাদলে ঘর যখন ভেসে যাচ্ছে, তখনকার বিপদে প্রদীপের আলোর একান্ত প্রয়োজন। জিনিসপত্র নিয়ে মানুষগুলো একোন ওকোন করবে কেমন করে? কই এক চিলিম তামাক দে তো শ্যামা।
ছাতাটা ধরো তবে। ফেলে দে ছাতা, চুলোয় গুজে দে। আমি ছাতা ধরবো তবে উনি তামাক সাজবেন। আচ্ছা। তামাক অবিলম্বে হাতের কাছে এগিয়ে এলো। ঘরের পশ্চিম কোণ দিয়ে কলের জলের মতো মোটা ধারায় জল পড়ে ইতিমধ্যেই একটা বালতি ভর্তি হয়ে গেছে। সেই জলে হাত ধুয়ে শ্যামা বলল, তামাক আর একটুখানি আছে বাবা। দুঃসংবাদ। এত বড় দুঃসংবাদ প্রদানকারিণীকে একটা গাল দেবার ইচ্ছা নীলমণিকে অতি কষ্টে চেপে যেতে হলো। নীলমণি ভাবল, বিনা তামাকে এই গভীর রাত্রির লড়াই জিতব কেমন করে? ছেলের কান্না দুই কানে তীরের ফলার মতো বিঁধে চলবে। মেয়েটার মুখের চাউনি লঙ্কা বাটার মতো সারাক্ষণ মুখে লেগে থাকবে। নিমোনিয়ার সঙ্গে নিভার ব্যাকুল কলহ চেয়ে দেখতে দেখতে শিউরে শিউরে মনে হবে বেঁচে থাকাটা শুধু আজ নয় এবং কাল নয়, মুহূর্তে মুহূর্তে নিষ্প্রয়োজন। আর ঘরে এখন তামাক আছে একটুখানি। তামাক আনানো হয়নি কেন জিজ্ঞাসা করতে গিয়ে নীলমণি চুপ করে রইল। প্রশ্ন করা অনর্থক। জবাব সে পশু থেকেই নিজেই সৃষ্টি করে রেখেছে। পয়সা নেই। ছেলেটা বিকেলে 1 পয়সার মুড়ি খেতে পায়। তামাকের পয়সা কোথা থেকে আসবে? নিজে গেলে হয়তো দোকান থেকে ধার করে আনতে পারত, কিন্তু নীলমণি খুশি হলো। এতক্ষণে ছুতো পাওয়া গেছে। তামাক নেই বিকেলে বলিসনি কেন? আমি দেখিনি বাবা। দেখিনি বাবা? কেন দেখনি কেন? চোখের মাথা খেয়েছিলে? তুমি নিজে সেজেছিলে যে। সারাদিন আমি একবারও তো তামাক সাজিনি বাবা। তা সাজবি কেন? বাপের জন্য তামাক সাজলে সোনার অঙ্গ তোর ক্ষয়ে যাবে যে। নীলমণির কান্না পাচ্ছিল। মুখ ফিরিয়ে হঠাৎ আসা চোখের জল সে দমন করে নিল। তামাক না আছে তো না থাক, পৃথিবীতে তার কি বা আছে যে তামাক থাকলেই তার সব দুঃখ দূর হয়ে যেত? বাইরে যেন অবিরল ধারে জল পড়ছে না, ঘরের বায়ু যেন সাহারা থেকে এসেছে। নীলমণির চোখ মুখ এমন জ্বালা করছিল। খানিকক্ষণ থেকে তার হাঁটুর ওপর বড় বড় ফোঁটায় জল পড়ছিল, টপ টপ। অঞ্জলি পেতে নীলমণি গুনে গুনে জলের ফোঁটাগুলো ধরতে লাগলো। সেদ্ধ করা চামড়ার মতো ফ্যাকাশে ঠোঁট নেড়ে সে কি বলল ঘরের কেউই তা শুনতে পেল না। ছেলে মানুষের মতন তার জলের ফোঁটা সঞ্চয় করার খেলাটাও কেউ চেয়ে দেখল না। কিন্তু হাতে খানিকটা জল জমলে তাই দিয়ে মুখ ধুতে গিয়ে নীলমণি ধরা পড়ে গেল। নিভা ও শ্যামা প্রতিবাদ করলো দুজনেই। ও কি করছো বাবা? পচা গলা চাল ধোয়া জল। হ্যাঁ গো, ঘেন্নাও কি নেই তোমার? বাবা, হোক না পচা জল, চাল দেওয়া জল তো। কেউ হয়তো কাল চুটবে না নিভা। একে সূক্ষ্ম রসিকতা মনে করে নীলমণি নিজের মনে একটু গর্ব অনুভব করল। এমন অবস্থা তো রসিকতা করতে পারে। মনের জোর তো তার সহজ নয়। ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে এনে নিভার মুখের দিকে পুনরায় তাকাতে গিয়ে কিন্তু তার হাসিটার ফুটল না। নিভার দৃষ্টির নির্মমতা তাকে আঘাত করল। অবিকল শ্যামার মতোই তাকিয়ে আছে। এত দুঃখ, এত দুর্ভাবনা ওর চোখের দৃষ্টিকে কোমল করতে পারেনি, উদ্ভ্রান্ত করে তুলতে পারেনি। রূঢ় ভর্ৎসনা আর নিঃশব্দ অসহায় নালিশে ভরিয়ে রেখেছে। নীলমণি মুষড়ে পড়ল। সব অপরাধ তার। সে ইচ্ছে করে নিজের স্বাস্থ্য ও কার্যক্ষমতা নষ্ট করেছে। খাদ্যের প্রাচুর্যে পরিতুষ্ট পৃথিবীতে নিজের গৃহকোণে সে স্বাদ করে দুর্ভিক্ষ এনেছে। ঘরের চাল পচিয়ে ফুটো করেছে সে। তার ইচ্ছাতেই রাত দুপুরে মুষলধারে বৃষ্টি নেমেছে। শুধু তাই নয়, ওদের সমস্ত দুঃখ দূর করার মন্ত্র সে জানে। মুখে ফিসফিস করে হোক, মনে মনে নিঃশব্দে হোক, ফুসমন্তরটি একবার আউড়ে দিলেই তার এই ভাঙা ঘর সরকারদের পাকা দালান হয়ে যায়। আর ঘরের কোণার ওই ভাঙা বাক্সটা চোখের পলকে মস্ত লোহার সিন্দুক হয়ে ভেতরে টাকা ঝমঝম করতে থাকে। টাকার ঝমঝমানিতে তাহলে বৃষ্টির ঝমঝমানি কোনো মতেই আর শোনার উপায় থাকে না। কিন্তু মন্ত্রটা সে যেন ইচ্ছে করে বলছে না। ঘণ্টাখানেক এমনিভাবে কেটে গেল।
নিভা একসময় জিজ্ঞাসা করল, হ্যাঁ গো, রাত কত? তা হবে 2-3 হবে। একটা কিছু ব্যবস্থা করো, সারা রাত জল না ধরলে এমনি বসে বসে ভিজবো। তো বসে বীজটা কষ্ট আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজো। কথা বলছি। নিভা আর কিছু বলল না। ছেঁড়া আলো আন্টি দিয়ে কোলের শিশুকে আরো ভালো করে ঢেকে রুক্ষ চুলের ওপর খসে পড়া ঘোমটাটি তুলে নিল। স্বামীর কাছে মাথায় কাপড় দেওয়ার অভ্যাস সে এখনো কাটিয়ে উঠতে পারেনি। ছাতা ধরে আর দাঁড়িয়ে থাকতে না পেরে শ্যামা তার গা ঘেঁষে বসে পড়েছিল। মধ্যে মধ্যে তার শিহরণটা নিভা টের পেতে লাগলো। কাঁপছিস কেন শ্যামা? শীত করছে? শ্যামা কোনো কথা বলল না, একটু ঘাড় নাড়ল মাত্র। তবে ভালো করেই ছাতাটা ধর বাপু, খোকার গায়ে ছিটে লাগছে। আঁচল দিয়ে সে খোকার মুখ মুছে নিল। ফিসফিস করে আপন মনে বলল, কত জন্ম পাপ করেছিলাম, এই তার শাস্তি। নীলমণি শুনতে পেল, কিন্তু কিছু বলল না। মন তার সজাগ, নির্মম ভাবে সজাগ, কিন্তু চোখের পাতা দিয়ে 2 চোখকে সে অর্ধেক আবৃত করে রেখেছে। দেখলে মনে হয় একান্ত নির্বিকার চিত্তেই সে ঝিমছে। কিন্তু নীলমণি সবই দেখতে পায়। তার স্তিমিত দৃষ্টিতে নিভার মুখ তেরচা হয়ে বেঁকে যায়। প্রদীপের শিক্ষাটা ফুঁপে ওঠে। দেয়ালের গায়ে ছায়াগুলো সহসা জীবন পেয়ে দুলে উঠতে শুরু করে। মুখ না ফিরিয়েই নীলমণি দেখতে পায় ঘরের ওকোণে গুটিয়ে রাখা বিছানার উপর উপর হয়ে নিমু ঘুমিয়ে পড়েছে। বিরক্তির তার সীমা থাকে না। তার মনে হয় ছেলেটা তাকে ব্যঙ্গ করছে। 2 পা মেঝের জলস্রোতে ছড়িয়ে দিয়ে আকাশের গলিত মেঘে অর্ধেকটা শরীর ভেজাতে ভেজাতে ওইটুকু ছেলের অমন করে ঘুমিয়ে পড়ার আর কি মানে হয়? এর চেয়ে ও যদি নাকি সুরে টেনে টেনে শেষ পর্যন্ত কাঁদতে থাকতো, তাও নীলমণির ভালো ছিল। এ তার সহ্য হয় না। সন্ধ্যায় ও পেট ভরে খেতে পায়নি। ক্ষুধার জ্বালায় মাকে বিরক্ত করে পেটের জ্বালায় চোখের জল ফেলতে ফেলতে ঘুমিয়েছিল। হয়তো ওর রূপকথার পোষা বিড়ালটি এই বাদলে রাজবাড়ির ভালো ভালো খাবার ওকে চুরি করে এনে দিতে পারেনি। হয়তো ঘুমের মধ্যেই ওর গালে চোখের জলে শুকনো দাগ আবার চোখের জলে ভিজে গিয়েছিল। এত রাত্রে দুঃখের এই প্রকৃত বন্যায় ভাসতে ভাসতে ও তবে ঘুমায় কোন হিসাবে? নিমুকে তুলে দে তো শ্যামা। কেন? ওকে তুলবে কেন? ঘুমোচ্ছে ঘুমুক। ঘুমোচ্ছে না, যাই ইয়ার কি দিচ্ছে, ঢং করছে দেখো। হ্যাঁ, ইয়ার কি দিচ্ছে, ঢং করছে। যেমন কথা তোমার, ঢং করার মতো সুখী আছে কিনা সেজন্য ঢং করছে তো। আধ ঢাকা চোখ নীলমণি একেবারে বন্ধ করে ফেলল। ওরা যা খুশি করুক, যা খুশি বলুক, সে আর কথাটি কইবে না। খানিক পরে নিভা বলল, দেখো এমন করে তো থাকা যায় না। সরকারদের বাইরের ঘরটাতে উঠে গিয়ে চলো না। না, তুমি যেতে না চাও থাকো, আমি ওদের নিয়ে যাচ্ছি। না যেতে পাবে না, ওরা ছোট লোক। সেবার কি বলেছিল মনে নেই? বললে আর করছো কি শুনি? রাত দুপুর বিরক্ত করলে অমন সবাই বলে থাকে। বলে থাকে? রাত দুপুরে বিপদে পড়ে মানুষ আশ্রয় নিতে গেলে বলে থাকে। কি চালাতো! ওইটুকু শিশুর জন্য একটু শুকনো ন্যাকড়া চাইলে বলে কাপড় জামা সব ভিজে। বলে থাকে ময়লা হওয়ার ভয়ে ওই ফরাস তুলে দিয়ে ছেঁড়া শতরঞ্জি অতিথিকে পেতে দেয়। যেতে হবে না, ব্যাস। নিভা অনেক সহ্য করেছে, এবার তার মাথা গরম হয়ে গেল। ছেলে মেয়ে বউকে তো বর্ষা বদলে মাথা গোজবের একটা ঠাঁই দিতে পারো না। অত মান সম্মান কেন কি জন্য? হ্যাঁ, আজ বাদে কাল তো ভিক্ষে করতে হবে না। তুই চুপ করবি? এক ধমকেই নিভা অনেকখানি ঠান্ডা হয়ে গেল। চুপ করে আছে চিরটাকা। অন্য মানুষ হলে চুপ, একদম চুপ। আর একটা কথা কইলে তোকে খুন করে ফেলবাই বলে দিচ্ছি আমি। কথা কেউ বলছে না। নিভা একেবারে নিভে গেল। শ্যামা ঢুলতে আরম্ভ করেছিল। বাপের গর্জনে
সে চমকে সজাগ হয়ে উঠল, কান পেতে শুনে বলল, মা, ভুলু দরজা আঁচড়াচ্ছে। গরিবের মেয়ে, হা ঘরের বউ, নিভার মেরুদণ্ড বলতে কিছু অবশিষ্ট ছিল না, কিন্তু তার বদলে যা ছিল নিরপরাধ মেয়ের ওপর ঝাঁঝি ওঠার পক্ষে তাই যথেষ্ট। আচ্ছা তো কি হচ্ছে? কোলে তুলে নিয়ে এসে নাচ। ভালো করে ছাতাটা ধরে থাক, শ্যামা, মেরে পিঠে চামড়া তুলে দেব। আমার লাঠিটা কই রে? শ্যামার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে মিনতি করে বলল, মেরো না বাবা, দরজা খুললেও আপনি চলে যাবে। এই, তোকে মাতাবরি করতে হবে না, বুঝলি? চুপ করে থাক। কথা বলছে। বাঁ পাটি আংশিকভাবে অবশ, হাতে ভর দিয়ে নীলমণি কষ্টে উঠে দাঁড়ান। ঘরের কোণায় তার মোটা বাঁশের লাঠিটা ঠেস দেওয়া ছিল। খোঁড়াতে খোঁড়াতে গিয়ে লাঠিটা সে আয়ত্ত করল। উঠানবাসী লোমহীন নির্জীব কুকুরটার ওপর তার সহসা এত রাগ হয়ে গেল কেন কে জানে। বেচারি খেতে পায় না, কিন্তু প্রায়ই অদৃষ্টে প্রহার জোটে। তবু সে এখানেই পড়ে থাকে, সারা রাত শেয়াল তাড়ায়। শ্যামা একটু করুণার চোখে না দেখলে এতদিনে ওর হয়তো অক্ষয় স্বর্গলাভ হয়ে যেত। কিন্তু নীলমণি কুকুরটাকে দেখতে পারে না। ধুকতে ধুকতে লাঠি ঝাঁটা খেতে মৃত্যুর সঙ্গে ওর লজ্জাকর সকরুণ লড়াই চেয়ে দেখে তার ঘৃণা হয়, গাটা জ্বালা করে। মেরো না বাবা, আমি আমি তাড়িয়ে দিচ্ছি, তুমি মেরো না। মারবা? মার খাজ রেহাই পাবে ভেবেছিস? হাজার হাজার ভবযন্ত্রণা দূর করে ছাড়ব। ভবযন্ত্রণা নিঃসন্দেহ, কিন্তু শ্যামা শুনবে কেন? পেটের ক্ষুধায় এখনো তার কান্না আসে। ছেঁড়া কাপড়ে তার সর্বাঙ্গ লজ্জায় সংকুচিত হয়ে থাকে। তার বুকে ভাষা আছে, মনে আশা আছে। ভবযন্ত্রণা সহ্য করতে তার শক্তির অকুলান হয় না, বরং একটু বাড়তিই হয়। ওইটুকু শক্তি দিয়ে সে বর্তমান জীবন থেকেও রস নিংড়ে বের করে। হোক পানসা, এও তো তুচ্ছ নয়। ভুলুর মতো কুকুরটিকেও মারবার অথবা তাকে মারবার কল্পনা শ্যামার কাছে বিষাদের কারণ। তা সহ্য হয়। ছাতা ফেলে উঠে এসে শ্যামা নীলমণির লাঠি ধরল, কাঁদার উপক্রম করে বলল, না বাবা, মেরো না বাবা, তোমার পায়ে পড়ে বাবা, তুমি ওকে মেরো না। লাঠি ছাড় শ্যামা, ছেড়ে দে বলছি। না, না, তুমি তোকে খুন করে ফেলবো নইলে আজ। মেরো না ছাড়। বাবা, তুমি শ্যামা লাঠি ছাড়ল না। তারও কি মাথা ঠিক আছে? লাঠি ধরে রেখে সে বারবার নীলমণির পায়ে পড়তে লাগলো। কি জেদ মেয়ের! ছেড়ে দে না বাবু লাঠিটা। তুমি ওকে মেরো না। চিৎবার করছি, চিৎবার। লাঠিটা নীলমণিকে মেয়ের হাতে ছেড়ে দিতে হলো, কিন্তু বেড়ার ঘরের বেড়ার অনেকগুলি বাতাই আলগা ছিল। মেয়েকে মেরে নীলমণির মুখ এমন খারাপ হয়ে গেল বলবার না। না মেরে অবশ্য উপায় ছিল না। ওরকম রাগ হলে সে কখনো সামলাতে পারেনি, কখনো পারবেও না। মন খারাপ হওয়ার কারণটাও হয়তো ভিন্ন, কে বলতে পারে। মেয়েকে না মেরেও তো মাঝে মাঝে তার মরতে ইচ্ছে করে। জীবনের লজ্জা, দুঃখ, রোগ, মৃত্যু, শোকের তো অভাব নেই। মন খারাপ হওয়ার কারণ জেগে থাকার প্রত্যেকটি মুহূর্তে এবং ঘুমানোর সময় দুঃস্বপ্নে। কয়েকটি মিনিট আগে বৃষ্টি একটু ধরে এসেছিল, হঠাৎ আবার আগের চেয়েও জোরে আরম্ভ হয়ে গেল। নীলমণির মান অপমান জ্ঞানটা এবার আর টিকল না। লন্ডনে তেল আছে শ্যামা? শ্যামা একবার ভাবল চুপ করে থেকে রাগ আর অভিমান দেখায়, কিন্তু সাহস পেল না। একটুখানি আছে বাবা। জ্বালতে হবে। লন্ডন কি হবে? সরকারদের বাড়ি যাব। ফের চেপে বৃষ্টি এলো, দেখছো না? যেন সরকারদের বাড়ি যেতে নিভাই আপত্তি করেছিল। দেশলাই খান কোথায় রাখলে মা? দেশলা কেন? পিদিম থেকে বুঝি লন্ঠন জানানো যায় না? চোখের সামনে পিদিম চলছে, চোখ নেই? ওর কি জ্ঞানগম্যি কিছু আছে নাকি? নিজের মুখের কথাগুলো খচখচ করে নিজের মনের মধ্যেই বাঁধে। এ যেন তোতা পাখির মতো অভ্যাসগ্রস্তের মানানসই মুখস্থ বুলি আওড়ানো। বলতে হয় তাই বল।
না বললে চলে না সত্য, কিন্তু আসলে বলে কোনো লাভও নেই। 7 বছরের পুরনো লণ্ঠন জ্বালানো হলো। উফ, না 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 বাবু, সাথে তো আটকাবে না। আর একখানা কাপড় জড়িয়ে দি, দে তো শ্যামা, শুকনো কিছু দে তো। আর একটা কাজ কর, 2-3টে কাপড় পুটলি করে নে, ওখানে গিয়ে সবাইকে কাপড় ছাড়তে হবে। ও হ্যাঁ, আমার দোক্তার কৌটোটা নিস। হুঁকোটা নিতে পারবি শ্যামা? লক্ষ্মী মা আমার, জল ফেলিয়ে নেয় না, ওখানে গিয়ে ভরে নিলেই হবে। জলের কি অভাব? তামাকটুকু ফেলে যাসনি ভুলে জানো। সব ব্যবস্থাই হলো। নিমুর কান্নায় কর্ণপাত না করে তাকে টেনে হিঁচড়ে দাঁড় করিয়ে দিয়ে পিঠে একটা ছেঁড়া চটের বস্তা চাপিয়ে দেওয়া হলো। দরজা খুলে তারা উঠোনে নেমে গেল। উত্তরের ভিটের ঘরখানা গত বছরও খাড়া ছিল, এবারকার 4র্থ বৈশাখী ঝড়ে পড়ে গেছে। সময় মতো অন্তত 2টি খুঁটিও বদলাতে পারলে এটা ঘুরত না। ভুলু বোধহয় এই ভগ্নস্তূপের মাঝে কোথাও মাথা গুঁজেছিল। মানুষের সাড়া পেয়ে বেরিয়ে এলো। তখন ঘরের দরজায় তালা লাগানো হয়ে গেছে। দরজা আঁচড়ে ভুলু সকরুণ কান্নার সঙ্গে কুকুরের ভাষায় বলতে লাগলো, দরজা খোলো, দরজা খোলো। ও ও ও মা গো, ভগবানের চোখ নেই গো, চোখ নেই, ভগবানের কানা হয়ে গেছে। কি জানা। বাড়ির সামনে 1 হাঁটু কাদা, তারপরে পিছলে এঁটেল মাটি। ছেলে নিয়ে আছাড় খেতে খেতে বেঁচে গিয়ে নিভা দেবতাকে গাল দিতে আরম্ভ করে দিল। কষ্ট নীলমণিরই বেশি। শুকনো ডাঙাতেই বাঁ পায়ের পদক্ষেপটি তাকে চট করে ডিঙিয়ে যেতে হয়। এখন তার পা আর লাঠি 2 কাদায় ঢুকে যেতে লাগলো। লাঠি টেনে তুললে পা আটকে থাকে, পা তুললে লাঠি পোঁতা হয়ে যায়। নিভার তাকাবার অবসর নেই। শ্যামার ঘাড়ে কাপড়ের পুঁটলি, হুঁকো, কলকে, লণ্ঠন আর নিমুর ভার। তবুও শ্যামাই নির্মলের বিপদ উদ্ধার করে দিতে লাগলো। ঘোষেদের পুকুরটা পাক দিলে সরকারদের বাড়ি। পুকুরটা ভরে গিয়ে পাড় ছাপিয়ে উঠেছে। পশ্চিম কোণার প্রকাণ্ড তেঁতুল গাছটার তলা দিয়ে 3-4 হাত চওড়া এক সংক্ষিপ্ত স্রোতস্বিনী সৃষ্টি হয়েছে। তেঁতুল গাছটার জমকালো আবছা চেহারা দেখলে গা ছমছম করে। ভরপুর পুকুরের বুকে শ্যামার হাতের আলো সে লম্বালম্বি সোনালি পাত ফেলেছে। প্রত্যেক মুহূর্তে হাজার বৃষ্টির ফোঁটায় তা অজস্র টুকরোয় ভেঙে যাচ্ছে। ও শ্যামা, পার হব কি করে রে? জল বেশি নেই বাবা, নিমুর হাঁটু পর্যন্ত ওঠেনি, চলে এসো। সুখের বিষয়, স্রোতের নিচে কাদা ধুইয়ে গিয়েছিল। নীলমণির পা আর লাঠি এঁটে গিয়ে তাকে বিপন্ন করল না। তবু এতখানি সুবিধা পাওয়া সত্ত্বেও নীলমণির 2 চোখ একবার সজল হয়ে উঠল। বেরোনোর সময় সে কাপড়টা গায়ে জড়িয়ে নিয়েছিল, এখন ভিজে গায়ের সঙ্গে এঁটে গেছে। খানিকক্ষণ থেকে জোর বাতাস উঠেছিল। নীলমণি শীত করতে লাগলো। জগতে কোটি কোটি মানুষ যখন উষ্ণ শয্যায় গাঢ় ঘুমে পাশ ফিরে পরিতৃপ্তির নিঃশ্বাস ফেলছে, সপরিবারে অক্ষম দেহটা টেনে টেনে সে তখন চলেছে। কোথায়? যে প্রকৃতির অত্যাচারে ভাঙা ঘরে টিকতে না পেরে তাকে আশ্রয়ের খোঁজে পথে নেমে আসতে হলো, সেই প্রকৃতিরই দেওয়া নির্মমতায় হয়তো সরকাররা দরজা খুলবে না, ঘুমের ভান করে হয়তো বিছানা আঁকড়ে পড়ে থাকবে না। নীলমণি আর জুঝে উঠতে পারল, তার শক্তি নেই। কিন্তু আক্রমণ চারিদিক থেকে, পেটের ক্ষুধা, দেহের ক্ষুধা, শীত, বর্ষা, রোগ, বিধাতার অনিবার্য জন্মের বিধান, সে কোন দিক সামলাবে? সকলে যেখানে বাঁচতে চায়, লাখ মানুষের জীবিকা একা জমাতে চায়, কিন্তু কাউকে বাঁচাতে চায় না, সেখানে সে বাঁচবে কিসের জোরে? স্রোত পার হয়ে গিয়ে লণ্ঠনটা উঁচু করে ধরে শ্যামা দাঁড়িয়ে আছে। পাশেই ভরাট পুকুরটা বৃষ্টির জলে টকবক করে ফুটছে। নীলমণি সাঁতার জানত না, কিন্তু জানত যে পুকুরের পাড়টা এখানে একেবারে খাড়া।
একবার গড়িয়ে পড়লেই অথই জল, আর উঠে আসতে হবে না। নিভা তাড়া দিচ্ছিল, কই গো, তাড়াতাড়ি এসো। বাবা চলে এসো, দাঁড়ালে কেন? চলে এসো। নীলমণি চলতে আরম্ভ করলো, ডাইনে নয় বাঁয়েও নয়, সাবধানে সোজা শ্যামার দিকে। হঠাৎ শ্যামা চিৎকার করে উঠল, মা গো, সাপ! এই না গো, সাপ নয় গো, সাপ নয়। মস্তটা শোনা, শোন মাঝে ধরেছি ব্যাগটাকে। পিছলে রে বাবা। শক্ত করে ধর, ধোয়া দিয়ে ধর, পালে কিন্তু মেরে ফেলবো শ্যামা। আস্তে চপ। সরকারটা বছর তিনেক দালান তুলেছে, এখনো বাড়ি শুদ্ধ সকলে বাড়ি বাড়ি করে পাগল। বলে বেশ হয়েছে না, দোতলায় দুখানা ঘর তুললে ব্যাস, আর দেখতে হবে না। অনেকক্ষণ ডাকাডাকির পর সরকারদের বড় ছেলে বাইরের ঘরের দরজা খুলল। ব্যাপার কি, ডাকাত নাকি? না ভাই, আমরা ঘরে তো টিকতে পারলাম না ভাইয়া, সব ফেসে গেছে। ভাবলাম তোমাদের বৈঠকখানায় তো কেউ শোয় না, এই রাতটুকু ওইখানে একটু কাটিয়ে আসি। সন্ধ্যাবেলা এলেই তো হতো। সন্ধ্যায় কি বৃষ্টি ছিল ভাই? দিব্যি তো ফুরফুরে আকাশ, মেঘের চিহ্ন মাত্র নেই। রাত দুপুরে হঠাৎ জল আসবে কে জানতো বলো তো? নিভা ছাতা বন্ধ করে ঘোমটা দিয়ে দাঁড়িয়েছিল। মাসিকের ছবির সদ্য স্নাতার অবস্থায় পড়ে শ্যামা লজ্জায় মার অঙ্গে মিশে গেছে। নিভার এটা ভালো লাগছিল না, কিন্তু বড় ছেলের সামনে কিছু বলার উপায় নেই। ব্যাস থাকুন, কিন্তু চৌকি পাবেন নি। এই চৌকিতে ওই পিসা শুয়েছে, আপনাদের কিন্তু ওই মেঝেতে শুতে হবে। হ্যাঁ তা হোক ভাই, তা হোক, ভিজতে না হলেই হলো। আর একখান যদি কম্বল টম্বল একটু, ওই কোন একটা চট আছে দেখুন। বড় ছেলে বাড়ির মধ্যে চলে গেল। দেখলে, তখনই বলেছিলাম শুধু মারতে বাকি রাখবে। ঘরে যে থাকতে দিয়েছে এই ভাগ্যি বলেছে। তা ঠিক। ঘরের অর্ধেকটা জুড়ে চৌকি পাতা, বড় ছেলের পিঠে আগা গোড়া চাদর মুড়ি দিয়ে তাতে কাত হয়ে শুয়ে আছে। শ্যামা লণ্ঠনটা মেঝেতে নামিয়ে রেখেছিল বলে চৌকির উপরে আলো পড়েনি। তবু এবারই আত্মীয়কেও ফরাস তুলে নিয়ে শুধু শতরঞ্জির উপর শুতে দেওয়া হয়েছে, এটুকু টের পেয়ে নীলমণি একটু বেশি খুশি হলো। বড় ছেলের পিঠে আপন লোক, সে যদি ওরকম ব্যবহার পেয়ে থাকে, তবে তারা যে লাথি ঝাঁটা পায়নি এটাই আশ্চর্য। চারিদিকে চেয়ে নীলমণির খুশির পরিমাণ বৃদ্ধি পেল। সুখ শয্যা না জুটুক, নিবাত শুষ্ক মনোরম আশ্রয় তো জুটেছে। ঘরের এদিকে একটি মাত্র ছোট জানালা খোলা ছিল, নিভা ইতিমধ্যেই সেটা ভালো করে বন্ধ করে দিয়েছে। ব্যাস, বাইরের সঙ্গে আর তাদের কোনো সম্পর্কই নেই। আকাশটা আজ এক রাত্রি গলে নিঃশেষ হয়ে যাক, ঝড় উঠুক, শিল পড়ুক, পৃথিবীর সমস্ত খড়ের ঘরগুলো ভেঙে পড়ুক, তারা টেরও পাবে। নীলমণির মেজাজ যেন ম্যাজিকে ঠান্ডা হয়ে গেছে। তার কণ্ঠস্বর পর্যন্ত মোলায়েম শোনে। ও শ্যামা, দাঁড়িয়ে থাকিস নি মা, চটগুলো বিছিয়ে দে চট করে, একটু করাই। ভিজে কাপড়টা ছেড়েই নে আগে, মারামারির কি আছে? এতক্ষণই গেল না, হয় আরো খানিক্ষণ যাবে। ওগো শুনছো, দাও না খোকাকে একটু চৌকির এক পাশে শুয়ে দাও না, যে তুমিও কাপড়টা ছেড়ে ফেলো। হাসুন, ভদ্রলোক ঘুমোচ্ছেন, এত লজ্জাটা কিসে শুনি? আর লজ্জা করলে দরজা খুলে বারান্দায় চলে যাও না। কাপড় ছাড়া হলো। বাইরে এখন পুরো দমে ঝড় উঠেছে। ঘরের কোথাও এতটুকু ছিদ্র নেই, কিন্তু বাতাসের কান্না শোনা যায়, চাপা একটানা শাঁ শাঁ শব্দ। তাদের নীলমণি আর তার পরিবারকে নাগালের মধ্যে না পেয়ে প্রকৃতি যেন ফুঁসছে। নীলমণির মনে হলো এই একরকম শাঁসানো। পঞ্চভূতের মধ্যে যার ভাষা আছে, সে ক্রুদ্ধ নিঃশ্বাস ফেলে বলছে, আজ বেঁচে গেলে, কিন্তু কাল, কাল কি করবে? পরশু, তারপর দিন, তারও পরের দিন।
মাগো কি গন্ধ! নে নে নে, ঢং করতে হবে না, তাড়াতাড়ি কর। ঝেড়ে ঝেড়ে বাদ না একটু। না না, জানিস নি, ধুলোয় চারদিকে এবার অন্ধকার হয়ে যাবে। ওই মেয়ে নিভা ছেলেকে স্তন দিচ্ছিল। কথাটা শেষ করেই সে ধমক মেরে চৌকির দিকে পেছন করে বসল। নীলমণি চেয়ে দেখল বড় ছেলের পিঠে চাদর ফেলে চৌকিতে উঠে বসেছে। লণ্ঠনের স্তিমিত আলোয় পিসের মূর্তি দেখে নীলমণি শিউরে উঠল। একটা শব যেন সহসা বেঁচে উঠেছে। মাথার চুল প্রায় ন্যাড়া করে দেবার মতো ছোট ছোট করে ছাঁটা, চোখ যেন অর্ধেকটা ভেতরে চলে গেছে। গালে ঢিলা চামড়ার তলে হাড় উঁচু হয়ে আছে। বুকের সব পাঁজর চোখ বুজিয়ে গোনা যায়। বুকের বাঁ পাশে ঠিক চামড়ার নিচেই হৃৎপিণ্ডটা ধুকধুক করছে। একটা জানলা খুলে দিন, একটা জানলা। হ্যাঁ, দে তো শ্যামা, জানাটা খুলে দে। ঝড় হচ্ছে যে বাবা। হোক না, খুলে দে খুলে দে। শ্যামা পশ্চিমের ছোট জানালাটি খুলে দিল। ঝড় পূব দিক থেকে বইছিল। মাঝে মাঝে এলোমেলো একটু বাতাস আর ছিটে ফোঁটা একটু বৃষ্টি ঘরে ঢোকা ছাড়া জানালাটি খুলে দেওয়ার বিশেষ কোনো মারাত্মক ফল হওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু ভীরু নিভা ছেলের গায়ে আর এক পরত কাপড় জড়িয়ে দিল। ঘুমের ঘরে কখন চাদর মুড়ি দিয়ে ফেলেছি, আর একটু হলেই দম আটকাত। আপনার অসুখ হয়েছে নাকি? খুব মোটা সোটা দেখছেন বুঝি? অসুখ না থাকলে মানুষের এমন চেহারা হয়? 4 বছর ভুগছি মশাই, মরে আছি একেবারে, জম ব্যথাও কানা। কত লোককে নিচ্ছে, আমার তো কেউ দেখতে পায় না। যে কষ্টটা পাচ্ছি মশাই, শত্রু যেন। ব্যাপারটা কি? টের পান না? এমন করে শ্বাস টানছি, দেখতে পান না? ভাবেন কেন? আপনার কি? যার হয় সেই পথে। বোঝা গেল পিসের মেজাজটা খিটখিটে। সেরে যাবে, ভালো মতো চিকিৎসা হলেই সেরে যাবে। সারবে, আম কাঠের তলে গেলে সারবে। চিকিৎসার কিছু আর বাকি আছে মশাই? ডাক্তার কবরেজে জল পড়া কিচ্ছুটি বাদ যায়নি ক। আর 4 বছর ডাঙায় তোলা মাছের মতন খাবি খাচ্ছি, কোনো ব্যাটা সারাতে পারলে না, আর ছেড়ে যাবে। কথার মাঝে মাঝে পিসে হাঁপড়ের মতো শ্বাস টানে। এক একবার থেমে গিয়ে ডাঙায় তোলা মাছের মতোই চোখ কপালে তুলে খাবি খায়। নীলমণির গায়ে কাঁটা দিতে লাগল। বাতাস, পৃথিবীতে তো কত বাতাস, তবুও ফুসফুস ভরাতে পারে না। অন্নপূর্ণার ভাণ্ডারে যে উপবাসী, 50 মাইল গভীর বায়ুস্তরে ডুবে থেকেও ওর দম আটকাল। কি করে জানেন? বলে ভয়ে কি সেরে যাবে, বলে সবাই টাকা নেয়, চিকিৎসা করে। সে বলে না বাপু, তোমার সারবে না, এইসব ব্যায়াম নাকি সারে না। আমি বলি, ওরে ওরে চোর ডাকা ছুঁচোর দল, সারাতে পারবি না তো মেরে ফেলে রেখে দে, মরবার ওষুধ দে। উত্তেজনায় পিসে জোরে জোরে হাঁপাতে লাগলো। নীলমণি কথা বলল না। তার বিনিদ্র আরক্ত চোখ দুটি কেবলই মিটমিট করে চলল। তেল কমে আসায় আলোটা দপদপ করছে, এখনই নিভে যাবে। ছেলেকে বুকে জড়িয়ে হাতকে বালিশ করে নিভা দুর্গন্ধ চটে কাত হয়ে শুয়ে পড়েছে। শ্যামা বসে বসে ঝিমুচ্ছে। নীলমণির হুঁকো কোলকে শ্যামা জানালায় নামিয়ে রেখেছিল। আলোটা নিভে যাওয়ার আগেই
নীলমণি বাকি তামাকটুকু সেজে নিল। তারপর ঠেস দিয়ে আরাম করে পিষে শ্বাস টানার মতো শাঁ শাঁ করে জলহীন হুঁকোয় তামাক টানতে লাগলো। শেষ হলো আজকের গল্প, শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার অধিকার। আজকের গল্প পাঠে ও সমগ্র চরিত্রে সমৃদ্ধি ও শুভ, গল্পের আর্টওয়ার্কের রূপ, সাউন্ড ডিজাইনে শুভ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।